ইউনিয়নের ভিতরে শুধু বাসার ইউনিয়নের কমিটি নাই। বাসার ইউনিয়নের কমিটিটা ইচ্ছা করেই করি নাই। বাসার ইউনিয়নের তো কমিটি লাগে না, লাগে দরকার আছে কোনো? এরপরও রতন ভাইরে কয়েকদিন আগে বলছি যে যেহেতু আমাদের ইলেকশন সামনে, আমাদের 9টা কেন্দ্র আছে, 9টা কেন্দ্র কমিটি করার জন্য পুরুষ এবং মহিলা। তারপরে বাসাডি ইউনিয়নের যে প্রেসিডেন্ট ছিলেন সে এখন থানার কনভেনার, আমার যে সেক্রেটারি ছিল সেও থানার জয়েন্ট কনভেনার। সবই তো বাসাডি ইউনিয়ন। আসলে এরপরের থেকে যখন বাসাডি ইউনিয়নে আসবো তখন আর অন্য ইউনিয়নের লোক সাথে করে নিয়ে আসবো না। হ্যাঁ, ওর সামনে নিচের ইউনিয়নের কথা কইতে গেলে একটু সমস্যা, একটু রাগ ডাক রেখে কইতে আসলে। আমরা যেটা দেখছি অতীতে, মোশাররফ সাহেব যখন 96 ইলেকশন করছে, 2001 সালে ইলেকশন করছে, বাসাডি ইউনিয়ন থেকে মোশাররফ সাহেব সর্বোচ্চ ভোট পাইছে। আপনারা যারা আছেন সবাই আমাদেরকে আপন করে নিছেন। বাসাডি ইউনিয়ন আমার ইউনিয়ন, বাসাডি ইউনিয়ন আমাদের ইউনিয়ন। এইখানে ভোট চাওয়ার খুব বেশি দরকার পড়ে নাই কখনোই, নাকি? এরকমই তো ছিল। আর বিশেষভাবে আমরা আমাদের বাড়ির অবস্থানের কারণে আমরা যে কেন্দ্রটা থেকে ভোট দিই ওই কেন্দ্র মনে হয় সর্বোচ্চ ভোট পায় ইউনিয়নের ভিতরে। আবার জগন্নাথ বাড়ি কেন্দ্রে ওইটা আবার এই 9টা কেন্দ্রের ভিতরে ওই কেন্দ্র সর্বোচ্চ ভোট পায়। আমরা কি খুব বেশি ভোট চাইছি আমরা ওর কাছে? মনে হয় নাকি যাওয়ার দরকারই পড়ে। এটা ভালোবাসার কথা কইলাম, এটা কোনো ইয়ের কথা না, পক্ষাপক্ষী না, এটা ভালোবাসার কথা কইলাম। আমরা সব সময়ই, আমার এখানে অনেকে আছেন, আমার আব্বারও দেখছেন, আছেন না কেউ কেউ? ওই যে হাত তুলছে মুরব্বী। আমরা যেটা দেখছি আর কি ছোটবেলায় বাড়িতে আর কি, বাসাটি ইউনিয়নের লোকরাই সর্বোচ্চ আমাদের বাড়িতে গেছে। অনেকে অনেক ধরনের সমস্যা নিয়ে গেছে। আমরা তখন শিশু ছিলাম, ওই যে ম্যাট্রিক পরীক্ষার সময়, তখন কিন্তু মুক্তাগাছাতে কেন্দ্র ছিল না। মুক্তাগাছার যারা স্কুলে পড়াশোনা করতো ম্যাট্রিক পরীক্ষার সময় তাদের সিট পড়তো ময়মনসিংহে। অনেকেরই বাচ্চারা ময়মনসিং থেকে পরীক্ষা দিত। তখন আর আমগর ময়মনসিং বাসায় থাকার খুব বেশি জায়গা থাকতো না। ওই যে আমাদের বাসায় ঢুকতেই যে প্রথম রুমটা আছে, ওই পুরা রুম, তারপরের রুম, এগুলি সব খালি থাকতো আপনার মশারি বিছানো। সব ছাত্ররা এই পরীক্ষার সময়, তখন কিন্তু পরীক্ষা হয়তো 1-1.5 মাস 2 মাস পড়া, এখন কিন্তু দ্রুত সময় পরীক্ষা শেষ হয়। এইটা আমরা দেখে আসছি কিন্তু ছোটবেলার থেকে। মোশাররফ সাহেব তো এমপি মন্ত্রী হয়েছে আরো অনেক বছর পরে, আমি বড় হয়ে যাওয়ার অনেক পরে হয়েছে। তো উনার কাছ থেকে আমরা দেখছি যে আমাদের এলাকায় আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে যারা, বেশিরভাগ লোক দেখি আমরা জুট কর্পোরেশনে চাকরি করছে। আছে না এরকম আমাদের বাড়ির আশেপাশে? এখন সবাই রিটায়ার, এগুলি সব মোশাররফ সাহেব চাকরি দিছে। আব্বা চিঠি লেখা পাঠাইতো আর চাকরি হইতো। তখন কিন্তু জীবন ব্যবস্থা এত কঠিন ছিল না। এখন তো যতই দিন যাচ্ছে ততই জীবন কঠিন হয়ে যাচ্ছে, সবার জন্য কঠিন। এখন জিনিসের দাম বেশি, আমাদের লোক সংখ্যা অনেক বাড়ছে। ইউনিয়নে কি আগে এত লোক আছিল? যারা মুরব্বী আছেন তারা আরো ভালো বলতে পারবেন। সারা বাংলাদেশে মানুষের সংখ্যার পাশাপাশি আমাদের বাসাটি ইউনিয়নের লোক সংখ্যা বাড়ছে। আগে কিন্তু আমরা সবাই সবারই চিনতাম, একটা সময় ছিল, এটা 30 বছর 40 বছর আগের কথা বলতেছি। আমরা যখন ছোটবেলায় যখন ময়মনসিং থেকে বাড়িতে আসতাম তখন এলাকার সবাইরই আমি চিনতাম। এখন কিন্তু সবারই চিনি না। এখন কিন্তু অনেক মানুষ হয়ে গেছে, নতুন নতুন মানুষ না, আমাদের দেশের মানুষের সংখ্যাই বাড়ছে। আসলে অনেক বাইরের মানুষ হিসেবে কিন্তু ভাষাটিতে বাড়িঘর করছে। মুক্তাগাছাতে অনেক জামালপুর শেরপুরের লোকরা মুক্তাগাছা শহরে থাকে এখন বাড়িঘর করে, বাচ্চাদের পড়াশোনার সুবাদে, কেউ চাকরির সুবাদে, বিভিন্ন কারণে এই মুক্তাগাছার মানুষরা আবার ময়মনসিং যায় থাকে। এগুলি আগে ছিল না। আগে ময়মনসিং এর লোক মুক্তাগাছার লোক ময়মনসিং যাইতে হইলো 7 দিন আগের থেকে প্রস্তুতি নিত। এখন গাড়িতে উঠলেই জায়গা সহজ হয়ে গেছে না, এখন সবকিছুই সহজ হয়েছে।
আগে চিকিৎসার জন্য, মামলা মোকদ্দমার জন্য সবাইকে ময়মনসিংহ যাইতে হইত। তখন এই পরিমাণ গন্ডগোল মানুষের ভিতরে ছিল না, এখন যেটা আছে। ওই কারণে এই যে আমরা যে 5ই আগস্টের পরে আমরা একটা, আসলে আমি বক্তৃতা দিতে চাইতেছি না, সবই আমার বাড়ির লোক, আপনারা সবাই বাসাটি ইউনিয়নের মানুষ, আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। এরা খালি সারাদিন মাইক ধরায় দেয়, মানুষের জন্য বক্তৃতা দেও, রাষ্ট্র নিয়ে কথা কও, দেশ নিয়ে কথা কও, এগুলি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাইতেছি না। এই জামাত কি করতেছে, বিএনপি কি করতেছে, কি হইছে, এগুলি আমরা সবাই জানি। গত 17টি বছর আমরা সবাই নির্যাতিত, এটা নতুন করে বলার কিছু নাই, না আছে? ধর্ম আমাদেরকে প্রতিশোধ দিতে শেখায় নাই। ইসলাম ধর্মে প্রতিশোধ বলে কোনো শব্দ নাই, প্রতিহিংসা বলে কোনো শব্দ নাই। আমরা প্রতিশোধ, প্রতিহিংসার দিকে যাব না। এই যে তারেক রহমান সাহেব কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে, আপনারা দেখছেন? কেউ সবাই দেখছেন? এরা বলতেছে ইয়াংরা, আপনারা বয়স্করা দেখছেন? ওই যে একজন হাত তুলছে, আর কেউ দেখছেন না? অল্প সংখ্যক লোক দেখছেন। আপনারা দেখানোর ব্যবস্থা করতেছি আমি বাসার ইউনিয়নে, ওইটা একটা ওই কি বলে প্রজেক্টর দিয়া কয়েক জায়গায় আমরা দেখাবো না। সে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আগামী দেশটাকে উনি, বাংলাদেশটাকে উনি কোথায় নিয়ে যাবেন, উনি কৃষকদের জন্য কি করবেন, উনি ছাত্র ভাইদের জন্য কি করবেন, উনি বাংলাদেশ বিদেশের সাথে কি সম্পর্ক রাখবে সেটার জন্য উনি কি করবেন, এরকম অনেক প্রসঙ্গে উনি কথা বলছে। এই যে রতন ভাই বলল না যে 31 দফার কাগজ, উনি 31 দফার উপরে সবগুলো ব্যাপারে উনি কথা বলেছেন। এটা পরিকল্পনা করছেন উনি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশটা কিভাবে চলবে। এই যে আমরা এখানে যে পরিমাণ লোক আছি, অনেকেরই চাকরি বাকরি নাই, আছে না এরকম? বিএনপি 18 মাসে 1.5 কোটি লোকের চাকরি দিবে, তারা সেটার পরিকল্পনা করতেছে। এরকম অনেকগুলি আছে। এগুলি যারা ইয়াং, আপনাদের বাচ্চারা যারা আছে, যাদের বয়স অল্প, তারা দেখবেন সারাদিন মোবাইলে দেখে এগুলি, তারপরে জিজ্ঞাসা করে পাইবেন। আমিও এত ভালো বুঝি না আসলে। এই যারা যারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং বা একদম ছোট 5-6-এ পড়ে, এই বাচ্চারাও কিন্তু মোবাইল ভালো চালাইতে পারে। তাদের কাছ থেকে আমরা মোবাইল শিখি, আমিও আমার ছেলের কাছ থেকে মোবাইল চালানো শিখি আসলে। তারা তারেক রহমান সাহেব সম্বন্ধে আরো বিস্তারিত বলতে পারবে, ওনার পরিকল্পনা কি, উনি দেশ নিয়ে কি ভাবছেন। আমি কয়েকটা পয়েন্ট বললাম, এটা বলতে গেলে 31টা পয়েন্টের উপর বলতে গেলে সারা রাত লাগবে। এই দেশটা জিয়াউর রহমান সাহেব 75 পরবর্তী সময়ে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় উনি এসেছিলেন। আমরা জানি 71-এর স্বাধীনতার পরে দেশের কি অবস্থা ছিল। এই 74-এর দুর্ভিক্ষ অনেকে আপনারা দেখেছেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, আবার কিছু অল্প কিছু এক্সপোর্টও করেছিল। সদ ইচ্ছা থাকলে, দেশের প্রতি প্রেম থাকলে, ভালোবাসা থাকলে, যোগ্যতা থাকলে মানুষ ভালো প্ল্যান করে এই দেশটাকেই অনেক উপরে নিয়ে যেতে পারে। আমরা যেটা দেখি আমাদের দেশে পপুলেশন, মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, সারা বিশ্বে তো মানুষই নাই। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যে এই দেশের উন্নতির পিছনে সবচেয়ে বড় অবদান রাখছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, আর হলো আমাদের ভাইয়েরা যারা বিদেশে থাকে, বিদেশে কাজ করে যারা টাকা পাঠায়, তাদের জন্য এই দেশটা টিকে আছে আজকে। আমাদের এই লোকগুলিকে যারা বিদেশে গেছে, আপনাদের অনেকেরই ছেলেমেয়েরা বিদেশে আছে, বিশেষ করে ছেলেরা, কেউ মালয়েশিয়া আছে, কেউ সৌদি আরবে আছে, আছে না অনেকে? সব জায়গার, সারা বাংলাদেশেরই সব জায়গার বাচ্চারা আছে। আমাদের যে লোকজনরা বিদেশে যায়, তারা কেউ কিন্তু কোনো ট্রেনিং নিয়ে যায় না। এই ট্রেনিং ছাড়া গেলে বেতন 50,000, আর ট্রেনিং নিয়ে গেলে বেতন 2 লাখ। উনি সেই ট্রেনিং এর ব্যবস্থা করবে। এইসব সব ব্যাপারেই উনি অল্প অল্প করে সবগুলো ব্যাপারে কিছু কিছু কথা বলেছেন। ভোকেশনাল ট্রেনিং সেন্টার হবে। এই যে আমাদের বাচ্চারা যে স্কুলে পড়ে, সবারই ডিগ্রি পাস করানো লাগে, সবারই মাস্টার ডিগ্রি পাস করানো লাগে। বিদেশে কিন্তু এই সিস্টেম নাই। বিদেশে কিন্তু 8 পর্যন্ত পড়ার পরে ভাগ হয়ে যায়। যারা ভালো ছাত্র তারা উচ্চ শিক্ষায় যায়, যারা কম ভালো ছাত্র
বা যারা যেসব ফ্যামিলি পড়াইতে পারবে না বা ছাত্র হিসেবে ভালো না, তাদের জন্য কারিগরি শিক্ষা আছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করে অন্যান্য দেশের সরকাররা। উনিও সেরকম পরিকল্পনা করতেছেন। আমাদের দেশের আমাদের বাচ্চারা যারা পড়াশোনায় ভালো না বা যারা মানে পড়তে চায় না, তাদেরকে উনি বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে বিদেশে যেন ভালো রোজগার করতে পারে, তার ফ্যামিলির জন্য ভালো থাকে, সেরকম ব্যবস্থা করতেন। এটা সরকারিভাবে করলে, এই যে আমরা শুনি মাঝে মাঝে যে বিদেশে গেছে, চাকরি পাইতেছে না, বেতন ঠিক মতো আসতেছে না, টাকা পাঠাইতে পারছে না, এরকম ঘটনা আছে না? এইগুলি রাষ্ট্রীয়ভাবে দেখবেন উনি। এরকম কথা আসলে এমনিতেই 10টার উপরে বাজে, কিন্তু কথা কমু আরো এরকম অনেক অনেক কিছু আছে যেগুলি আসলে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি নিজেও যে সবকিছু ভালোভাবে বুঝা সারছি তাও না। উনি অনেক বুদ্ধিমান মানুষ, তারেক রহমান সাহেব আমাদের নেতা, অনেক বুদ্ধিমান মানুষ। জিয়াউর রহমান সাহেবের ছেলে। কিন্তু জিয়াউর রহমান সাহেব যখন এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, এই দেশের 100% লোক শান্তিতে ছিল। মনে আছে যারা মুরব্বী মানুষ তারা? উনি এই দেশের উন্নয়নের জন্য আমাদের যে জাহাঙ্গীর সাহেবের ইউনিয়ন, কুমারগাতা ইউনিয়নে একবার এসেছিলেন খাল কাটার জন্য, নিজের মাটি কাটছে। জিয়াউর রহমান সাহেবের সাথে যারা হাত মিলাইছে একবার, এরা আর জীবনে কোনদিন বিএনপির বাইরে যায় নাই। আমার সুযোগ হয়েছিল একবার স্কুলে পড়ার সময়, আমি ওনার সাথে খাল কাটতে গেছিলাম ব্রহ্মপুত্র নদীতে। ওই তখন হাত মিলাইছিলাম, ওইটাই এখনো মাঝে শরীরের মধ্যে। জিয়াউর রহমান সাহেবের একটা সম্মোহনী পাওয়ার ছিল। মানুষে যে কোনো মানুষের সাথে কথা বললে, যে কোনো মানুষের সাথে হাত মিলালে সব বেটা জিয়াউর রহমানের প্রেমে পড়ে গেছে। আমিও পড়ে গেছিলাম। ওই প্রেমে পড়ার পর কল করতে, ওই হিসাবে বলতেছি যে উনি কিন্তু আমাদের বর্তমান নেতা তারেক রহমান সাহেব কিন্তু এখন উনি জিয়াউর রহমান সাহেবের ছেলে, উনারও কিন্তু সেই পাওয়ার আছে। এই যে 2006 সাল, উনি প্রায় 17 বছর যাবৎ প্রবাস জীবনে আছেন। উনার কাজটা কি? উনি সারাদিন বাংলাদেশের মানুষের সাথে কথা বলেন, বিএনপির লোকের সাথে কথা বলেন। এই 17টা বছর যে নির্যাতন আওয়ামী লীগ করেছে, উনি এই দলটাকে শুধুমাত্র ধরে রাখছে। উনার এই শ্রম দিয়া, উনার সাথে কিন্তু আমাদের 5 ঘন্টা সময়ের ডিফারেন্স আছে। আমাদের এখানে যখন সকাল 10টা বাজে, তখন উনার ওইখানে বাজে ভোর 5টা, ফজর। তো উনি কিন্তু ওই ফজরের নামাজ পড়ে আমাদের সাথে কার্যক্রম শুরু করে, অত্যন্ত পরিশ্রম করে। উনি ওনার ওই সাক্ষাৎকারও বলেছেন, ওনার ওয়াইফ, ওনার মেয়ে ওনাকে সহযোগিতা না করলে এটা আসলে করা সম্ভব হতো না। পারিবারিক একটা সাপোর্ট লাগে না? কি গো বেগম সাহেব, সাপোর্ট লাগে না? ছেলে মেয়ের সাপোর্ট লাগে না? আন্তরিকতা দিয়ে একটু কর। হেরা রাইন দেখা হয় খেতে খাইতে পারে, নাহলে উপায়টা কি আছে? এগুলো সম্মানটা দিয়ে। তারেক রহমান সাহেব ওনার বক্তৃতায় বা ওনার এই সাক্ষাৎকারে অনেক কিছু বলেছেন, শোনা উচিত সবার। আমি আমাদের রতন ভাইকে অনুরোধ করব, কালকে যেন উনি ব্যবস্থা করে। এটা আবার দিনের বেলা শোনা যাবে না, তো দেখতে হবে। কালকে রাত্রে যেন উনি ব্যবস্থা করে, প্রজেক্টরের মাধ্যমে 2-1 জায়গায় যেন দেখানো যায়। এটা দেখা উচিত, সবার শোনা উচিত ধৈর্য ধরে। উনি প্রায় ঘন্টার উপরে 2টা পার্ট এই সাক্ষাৎকার দিছে, চমৎকার কথা বলছে। আপনারা উৎসাহিত হবেন। বাংলাদেশকে উনি অনেক উপরে নিয়ে যাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। পৃথিবীর কোন দেশে মানুষ নাই। আমরা যদি এই দেশে পাঠায় দেয়, আমরা কাম কাজ করে খাইলেও আমরা চলবো ভালো। আমরা চাই না নাকি? আমরা চাই না সবাই ভালো থাকতে চাই না? আপনাদের যাদের বাচ্চারা বিদেশে কামাই রুজি করে, তাদের বাবারা ভালো আছেন না বাংলাদেশে? এরকম যদি বেশি লোকের বাচ্চারা বিদেশে যায়, তাহলে বাবারা ভালো থাকবে না? তাদের বাচ্চারা বিদেশে লেখাপড়া করবে, বিদেশে কামাই করবে, এক সময় আবার দেশে চলে আসবে, দেশের উন্নতি হবে। তারা বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করে যদি এই দেশে কার্যক্রম শুরু করে, মিল ফ্যাক্টরি করে, এই দেশ উন্নত হয়ে যাবে না অনেক? সব দেশে এইভাবে উন্নত হয়েছে। আসলে সবাই বিদেশি ট্রেনিং নিয়ে এই দেশ উন্নত করছে, যার দেশ উন্নত করছে। আমরাও এক সময় করবো। আমরা যারা এখানে মুরব্বী আছি, তারা বাঁচবো কিনা জানি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর একটা বাংলাদেশ পায়, সেটার পরিকল্পনা আমাদের তারেক রহমান। আমাদের যেটা দিয়ে শুরু করছিলাম আসলে, এই যে বাসাটি ইউনিয়ন,
আমার নিজের ইউনিয়ন। মানুষ অনেক সময় বুকে হাত দিয়ে বলে আমি আপনাদের সন্তান। আমি আমার বাবার কথা বললাম, আমার বড় ভাইয়ের কথা বললাম। আপনারা আমার বাবাকেও সম্মানিত করেছেন, আমার বড় ভাইকেও সম্মানিত করছেন। ওনার দুইবারের ইলেকশনে বাসাডি ইউনিয়ন থেকে উনি সর্বোচ্চ ভোট পাইছেন আল্লাহর রহমতে। এইবার বাসাডি ইউনিয়নের ভোটারের সংখ্যা হইতেছে ৩৬,৬৯২ জন। এর অর্ধেক মহিলা, অর্ধেক পুরুষ। এই যে কথা বলতেছি আমরা, কোন মহিলা আছে? তাহলে তো অর্ধেক ভোটই নাই। হেডার কি ব্যবস্থা হইব? এরকম হেডার ব্যবস্থা করতে হইব না? হ্যাঁ, হেডার ব্যবস্থা তো করতে হইব। হেডার ব্যবস্থার জন্য আমাদের রতন ভাই একটা কথা বলছে যে আপনাদের বাড়িয়ালি ঘর কাছে নিজের মেয়েদের কাছে ভোট চাইতে হইব, তা করে কাজে লাগায় পাশের বাড়িতে ভোট চাইতে হইব। আবার বলছে মহিলা দলের কমিটি করে দিবে, তারাও আপনাদেরকে সহযোগিতা করবে। আমরা শেষ কথাটা কি আগে কইলাম নাকি? আমি যেটা বলতে চাইতেছিলাম যে বাসাডি ইউনিয়নে কি আমার যাওয়ার দরকার আছে? কে কইল দিনা? আপনি কইছেন? বেশি লোকই তো কইছে না এই কথা। যাইতে হইব বাসাডি ইউনিয়নে? হ্যাঁ, এই ৩-৪ জন কইছে লাগবো না, সবাই তাহলে বোঝা যায় যে যেমন লাগবো হ্যাঁ। বাসাডি ইউনিয়নে যদি যেমন লাগে নিজের ইউনিয়নে, তাহলে অন্য ইউনিয়নের লোকরা তো ভোটই দিব না করে না গেলে। হ্যাঁ, এই যে মুরব্বী কয় যেমন লাগবো না, ২-৪ জন কয় যেমন লাগবো না, ভালো করে কন বাসাডি ইউনিয়নে ভোট চাইতে যাওয়ার দরকার আছে কি না? আপনারাই পারবেন সবকিছু করবার লিগে। আপনারা যদি পারেন তাহলে যেতাম না, আপনারা যদি না পারেন তাহলে যাবো। যারা বলেন যে পারবো তারা হাত তুলেন, যে আমার দেওয়ার লাগতো না। এখন তো আবার হাত তুলেন বেশি লোক, তুলেন। আগে তো কথা বেশি লোক তুলেন না। দেখি বুঝছে হাত উঠাইছো না দেয়া দিয়ে হাত উঠাইছো? হ্যাঁ, না এই কারণেই বলতেছিলাম আমি যে এইটা আমাদের। আচ্ছা, এই যে একটা দামি কথা বলছে, সবার বাবলু ভাই হইতে। রতন ভাই একটা কথা বলছে যে আমাদের মহিলা দলের কমিটিটা প্রতিটা ওয়ার্ডে হবে, 9টা ওয়ার্ড না? আপনারা যদি 9টা ওয়ার্ডে ওই যে পুরাতন 3টা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসেন, তাহলে 3টা ওয়ার্ডে গেলেই সব মহিলার সাথে একটা মানে দলীয় মহিলাদের সাথে দেখা হয়। সব বাড়ি তো যাওয়া সম্ভব না, সম্ভব। এই যে মহিলা দলের কমিটিটা করে দিব, তাগর মাধ্যমে আমরা সব বাড়িতে যাব। আর যত দূর সম্ভব সারা মুক্তাগাছায় ঘুরতে হবে। ঘোরা আমরা একটু আগে শুরু করেছি। আগে তো নর্মালি ইলেকশনের নমিনেশন 1 মাস আগে, 1 মাস ঘোরার সময় পাওয়া যায়। আমাদের কিন্তু এখন 3 মাস সময় আছে, আমরা সব জায়গায় যাবো ইনশাল্লাহ। তো বাসাডি ইউনিয়ন আপনাদের কাছে অনুরোধ রাখবো, এখানে যেন কম যাইতে হয় সেটার চেষ্টা আপনারা করবেন ইনশাল্লাহ। যত কম যায় বাসাডি ইউনিয়নে কম যায়, অন্য ইউনিয়ন গুলিতে বেশি যায় নাকি? তা নাহলে তো এই যে অন্য ইউনিয়নের লোক আছে, এরা কইব বাসাডি তো যদি যাওয়ার লাগে আপনার, তাহলে আমগর ইউনিয়ন তো আপনার ঘুমাইল লাগবো, এই কথা কইব। ওই কথাটাই বললাম যে আমরা যেহেতু আরেকটা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় একটা জিনিস, একটা ব্যাপারে, যে আগে আছিলাম মুক্তাগাছা বিএনপি সভাপতি, তারপরে বানাইলো আপনার ময়মনসিংহ জেলার সিনিয়র জয়েন্ট কনভেনার, মানে কনভেনারের পরে আহ্বায়কের পরের পোস্টটা, পরে আবার বানাইলো আহ্বায়ককে লিখে বানাইছে জানেন? এই যে আমরা যে ময়মনসিংহ বিভিন্ন প্রোগ্রাম করছি না, গেছেন না আপনারা অনেকে? এই যে ময়মনসিংহ প্রোগ্রামে মুক্তাগাছার থেকে সবসময় সর্বোচ্চ সংখ্যক লোক যাইত। তার মধ্যে আবার মুক্তাগাছার 9 ইউনিয়ন আর পৌরসভা মিলে যা যাইতো, এটার সাথে তুলনা করতাম, তাহলে বাসানি ইউনিয়ন আপনারা যে ময়মনসিংহ গেছেন, এই বাবলু ভাই জিন্দাবাদ কইছেন, হেলে কিন্তু কনভেনার হয়েছি। মুশাররফ সাহেব আগে কনভেনার ছিল, পরে সভাপতি হয়েছে ইলেকশনে। আমি আপাতত কনভেনার পর্যন্ত আছি, ইলেকশন করার সময় হয়েছে আমার পর্যন্ত।
এই গত বছরের নভেম্বর মাসে হয়েছি। ওই হিসাবে বলি যে আসলে একা একা কেউ কিন্তু উপরেও যাইতে পারে না, মাটির নিচেও যাইতে পারে না, সহযোগিতা লাগে সবার। 5 জন 10 জন 50 জন 1000 জনের সহযোগিতায় মানুষ উপরে উঠে। আপনাদের সকলের সহযোগিতায় আমি আজকে ময়মনসিংহ জেলা বিএনপির করবে না, সেজন্য আপনাদের জন্য আলাদা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। নেতারা যেই কথাগুলিতে বক্তব্য রাখছে একটু পুনরাবৃত্তি না করলে হয় না, আসলে চাইছিলাম না বলতে। সেটা হচ্ছে হলো যে আমাদের যে জাতীয় ইলেকশনটা হবে সামনে ফেব্রুয়ারি মাসে, যে সংসদ ইলেকশন হবে, আমরা দীর্ঘ 17 বছরে 3টা ইলেকশন বাংলাদেশে হয়েছে। একটা 8 সালে হয়েছে, একটা 14 সালে হয়েছে, 4টা ইলেকশন হয়েছে। 8 সালে একটা, 14 সালে একটা, 18 সালে একটা, আর 24 সালে একটা। এই 4টা ইলেকশনে যদি ভোট কেউ দিতেও পারছেন সেটা অনেক ভয়ে দিচ্ছেন, আর বেশিরভাগ লোক ভোট কেন্দ্রেই যেতে পারেন না, ভোটের দরকারই পড়ছে না, রাইটে দিয়া ফেলছে। 14 সালে তো হইল 100 কয়টা কেন্দ্র না, মানে 150টা না 53টা এমপি হয়ে গেছে ভোট ছাড়া, বিনা ভোটে। 18 সালে তো আমি নিজেও মার খেয়েছি ইলেকশন করবো, আপনারা অনেকে মার খেয়েছেন, বুঝছে না? আমাদের লোকজনের দাও দিয়ে কোবাইছে, হসপিটালেও চিকিৎসা করতে পারি না, প্রাইভেট গোপনে চিকিৎসা করতে হয়েছে অনেক মানুষ। 24 সালে ইলেকশন তারা কি করছে না করছে এটা আসলে আমরা জানিও না। বিএনপি থেকে আমাদেরকে নির্দেশনা দিছে যে বিএনপি ইলেকশনে যাবে না। বিভিন্ন মানুষ বিভিন্ন কথাবার্তা লেখছে যে ওইখানে পশু পাখিও যায় নাই ভোট দিবার লিগা, তারপরে এমপি হয়ে গেছে। আচ্ছা না, আমি আর খারাপ ভাষাটা ব্যবহার করলাম না, এরকমই তো জিনিসটা। কাজেই দীর্ঘ 4টা ইলেকশন, মানে 20টা বছর, যাদের বয়স আজকে 25 বা যাদের বয়স আজকে 30, যারা এই 20 বছর আগে শিশু ছিল বা সদ্য জন্মগ্রহণ করছে, মাত্র ভোটার হয়েছে, তারা কিন্তু এইবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। তারা আপনাদেরই সন্তান, কারো নাতি। এ বাবারা কথা বলতেছে কারা? কথা বলো না বাবা। তারা আপনাদেরই সন্তান, অনেকেরই নাতি নাত আছে, যারা দীর্ঘ 4টা বার ভোট দিতে পারে নাই। অনেক বাচ্চারা আছে যারা দুইবার ইলেকশনের আগে ভোটার হয়েছে, ভোট দিতে পারে নাই। যারা এইবার ভোট দেওয়ার জন্য ভোটার হয়েছে তারাও ভোট দিতে পারে নাই। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের যারা প্রথমবার ভোট দিবেন, এই ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমরা আশা করি এই 17 বছর বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে এবং গত 5ই আগস্ট ছাত্র জনতা শ্রমিক বিএনপি মিলে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিদায় দেওয়ার পরেই আমরা মনে করতেছি যে আমরা আগামী ইলেকশনে যার ভোট সে নিজে যার ইচ্ছা মতো দিতে পারবো। এই যারা আমাদের ইয়াং ভোটার, যারা আমাদের নতুন প্রজন্মের ভোটার, যারা প্রথমবারের ভোট দিবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তারা কিন্তু আপনারা যারা বৃদ্ধ লোক আছেন, তারা কিন্তু আপনার হচ্ছে স্মার্ট বেশি, এটা বুঝলেন? পোলাপান স্মার্ট না বেশি, এরা কিন্তু দুনিয়ার কোন জায়গায় কি হইতেছে এটা কিন্তু মোবাইল দেখে কয়ে না। আমরা বুঝি, হেরা জানাইলে পরে আমগো এত ভর্তি হয়েছে না, আমার কিন্তু হেগর চিন্তা তারা কিন্তু আবার ভিন্ন। হেরা দেখবো আবার খালি ধানের শীষ না, এরা দেখবো যে কোন লোকটারে যে কাম হইব দেশের মুক্তাগাছার। তাদের উদ্দেশ্যে বলি একটা কথা, আমাদের তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, যারা বর্তমানে আগামী ইলেকশনে ফাইট করবে, দ্যাট মিনস ক্যান্ডিডেট দিবে, তাদের ভিতরে একমাত্র দল বিএনপি, যারা এক্সপিরিয়েন্স, যাদের অভিজ্ঞতা আছে। আর যত দল আছে তারা কেউ কোনোদিন রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা অর্জন করতে পারে না। কাজে ইয়াং ভোটারদের উদ্দেশ্যে বলবো, প্রথমবার ভোট দিবা তোমরা, একটা অভিজ্ঞ দলকে ভোট দিয়ে দেখো। আমাদের নেতা তারেক রহমান এই দলকে, এই দেশকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। কাজেই ইয়াং ভোটার ভাইদের উদ্দেশ্যে বলবো,
আমি মুক্তাগাছার থেকে এমপি হওয়ার চেষ্টা করতেছি বা মুক্তাগাছার প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করব। মুক্তাগাছায় যদি আরো কেউ আমার থেকে কোয়ালিফাইড থাকে তারই দিও, আর যদি না থাকে তাহলে ধানের শীষ মার্কায় আমারে ভোট দিও। আমরা কিন্তু আমারও কিন্তু অভিজ্ঞতা আছে, যদিও 2বার ইলেকশন করে পাশ করতে পারি নাই রাষ্ট্রীয় অবস্থার কারণে। আমি কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই মোশাররফ সাহেবের সাথে থাইকা এই মুক্তাগাছার সমস্ত কার্যক্রম কিন্তু দেখাশোনা করছি, কিছু অভিজ্ঞতা কিন্তু আমার আছে। উনি যে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যে দান খয়রাত করছেন বা সরকারি অনুদান দিচ্ছেন, স্কুল কলেজ যে কোনটা বিল্ডিং হবে, কোন রাস্তা মুক্তাগাছায় হইলে আগে হইলে ভালো হয়, মুক্তাগাছার একটা ইউনিয়নে ঢুকলে যেন 10টা ইউনিয়ন ঘুরে আসা যায়, এইসব পরিকল্পনা কিন্তু উনি করেছেন। আমি ওনার সঙ্গী ছিলাম সবসময়, সেই অভিজ্ঞতা আমারও আছে। এই কারণে ইয়াং ভাইদের উদ্দেশ্য বললাম। মুরব্বীরা অনেকেই জানেন, অনেক নেতারাই অনেক সময় বক্তব্য বলেছে এই কথাটা। আমি ইয়াং ভাইদেরকে বলতেছি, যারা নতুন ভোটার হয়েছেন, অভিজ্ঞতা আমারও আছে। আমি ছাড়া আর কোনো প্রার্থীর অভিজ্ঞতা মুক্তাগাছায় নাই। নিজের সুনাম নিজে করে ফেললাম আর কি, কিছু তো করো লাগে আজকাল, তাই না? নিজের গীত নিজে গাওয়ানো লাগে, নাহলে কাম হয় না। এলাকা নিজের সম্বন্ধে নিজে বললাম, আমাদের নেতৃবৃন্দরাও বলবে অন্যান্য থানায় আমাদের নেতৃবৃন্দরাও বলবে। আরো কমু নাকি? এই যে রতন ভাই টায়ার্ড হয়ে গেছে, বয়স্ক মানুষ তো টায়ার্ড হয়ে গেছে। রতন ভাইয়ের থেকে আপনার ওর কিন্তু বয়স বেশি না, হ্যাঁ, কিন্তু সর্বোচ্চ বয়স হয়ে যায়, এটাও মাথার মধ্যে রাখি। আর বেশি কিছু কথা না বাড়াই, আসলে সবাই তো দূর দূরান্ত থেকে আসছেন। আমি শুধু আমার নিজের ইউনিয়ন হিসাবে, আমার নিজের বাড়ির এলাকার লোক হিসাবে, আমার বাড়ির মানুষ হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। আপনারা নিজের মনে করে কাজ করেন। আমরা এমপি হইতে পারলে ধানের শীষ মার্কায় আপনারা ভোট জোগাড় করে দিলে, যদি এমপি হই, আমাদের মুক্তাগাছার 10টা ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ উন্নয়ন এই বাসাটি ইউনিয়ন। আমার বাবা স্কুল কলেজ করে গেছে, আমার বড় ভাই এখানে স্কুল কলেজ করে গেছে, যদিও কিছু প্রতিষ্ঠান পৌরসভাতে করে গেছে, কিন্তু আমাদের এলাকার লোকরাই কিন্তু বেনিফিট পাচ্ছে সর্বোচ্চ। আমাদের এলাকায় যদি আরো কিছু করার প্রয়োজন পড়ে, ইনশাল্লাহ আমরা যদি অন্য ইউনিয়নেও করি, সুনাম তো বাসাটি ইউনিয়নের হয় নাকি, হয় না? বাসাটি ইউনিয়নের সন্তান করছে মোশাররফ সাহেব। ওই যে আপনার দুল্লাতে একটা স্কুল করছে, ওই স্কুল যে জায়গায় স্কুল করছে ওই এলাকার লোকরা ওই এলাকার নাম বদলায় ফেলাছে, মোশাররফ নগর নাম দিয়ে দিছে। এটা দেখে মন্ত্রী সাহেব স্কুলের অনুমোদন সাথে সাথে দিয়ে দিছে, সবার আগে দিছে। কাজেই মোশাররফ সাহেব আপনাদের এই এলাকার বাসী, বাসাটি ইউনিয়নেরই লোক। কাজেই বাসাটি ইউনিয়নকে মুক্তাগাছার সর্বোচ্চ ইউনিয়ন হিসেবে নিয়ে যাইতে হইলে আপনারা সবাই আপনাদের নিজের প্রার্থী মনে করে কাজ করেন। এই আশা রেখে সকলকে এত রাত্র পর্যন্ত বসে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।